সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছেন এবং আমরা একটা দৃশ্য দেখলাম যে তিনি কলা পাতার মধ্যে কলা পাতা বিছিয়ে মাটিতে শুয়েছিলেন। আমরা একটা ভিডিও দেখলাম এবং সেই সাথে আরও দেখলাম যে তার হাতে দড়ি এবং একবার দেখলাম একজন কলার ধরে আছে সীমান্ত বাহিনীরা। একটা জিনিস খেয়াল করছেন যে ডক্টর হুমায়ুন আজাদ বলছিলেন, তুমি যদি ক্ষমতায় থাকতে সত্য প্রকাশ করতে না দাও, তাহলে তুমি যখন ক্ষমতায় থাকবে না বা কেউ ক্ষমতায় থাকবে না, তখন তার নামে অজস্র মিথ্যা প্রকাশিত হবে। তেমনি কেউ যখন ক্ষমতার অপব্যবহার করবে বা মিসইউজ করবে তখন সেটা সমস্যার সৃষ্টি করবেই। কিন্তু একজন বিচারপতিকে এইভাবে দড়ি দিয়ে বেঁধে দেশের একটা সাংবিধানিক পোস্ট, বিচারপতির পদ, তাকে যেভাবে রশিদে বেঁধে নিয়ে আসলো, এটা কি স্বাভাবিক কিনা? ধরে নিলাম তুমি ক্রিমিনাল, ধরে নিলাম, কিন্তু এইভাবে রশি বেঁধে একজন বিচারপতিকে, আমি জানি না এই মামলা যখন কোর্টে উঠবে তার এই রশিদে বাধার কারণে ভৎসনা করবে কিনা আদালত, তা আমি জানি না, তবে করতে পারে যেহেতু একজন বিচারপতি। এই বিচারপতি কত ক্ষমতাধর একটা উদাহরণ দেয় আপনাদের। তখন বিএনপি ক্ষমতায়, বিএনপি তখন রাষ্ট্রীয় ক্ষমতায়, ফার্মগেটে, তখন ফার্মগেট তত উন্নত না, অবকাঠামোগত হবে। যাওয়ার সময় একজন কনস্টেবল বিচারপতির গাড়ি আটকে দিয়ে আইজিপির গাড়ি যেতে দিয়েছিল। তার কারণে সেই বিচারপতি কোর্টে তলব করে সেই কনস্টেবলকে, ট্রাফিক পুলিশকে, যিনি কর্মকর্তা ছিলেন, বিএনপির প্রথম দিকের ক্ষমতায় আর কি, তারপরে মামলা করেন তিনি ওই কনস্টেবলকে জিজ্ঞেস করেন, ট্রাফিককে জিজ্ঞেস করেন, তুমি আইজিপিকে কেন আগে যেতে দিলা, আমাকে কেন আগে যেতে দিলা না? সে গাড়ি থামিয়ে আইজিপিকে আগে যেতে দিয়েছে, বিচারপতির গাড়ি আটকে রাখছিল। একজন কনস্টেবলে কত স্বাভাবিক, একজন কনস্টেবল পড়ালেখায় কতটুকু করে সে বুঝতে পারে না সাংবিধানিক। সে ভাবছে পুলিশ আমার আব্বা আইজিপি পুলিশের আব্বা না, তাহলে বিচারপতি কে? কিন্তু আসলে আইনের ফাঁক ফোকর মারাত্মক, এটা সে কনস্টেবল বুঝতে পারেনি। সে আইজিপিকে আগে যেতে দিয়েছে। তারপরে সে আইজিপির নামে আদালত অবমাননার মামলা, না, প্রথমে সমন জারি করে আইজিপির নামে। তাকে জিজ্ঞেস, তোমার কে শিখেছে? আমাকে পুলিশ, আমার কর্মকর্তারা আমাকে শিখেছে, যার কারণে কর্মকর্তা নামে মামলা হয়। এই মামলা যেতে যেতে হাস্যকর ব্যাপার এবং গল্পের মতো, এই মামলা যেতে যেতে আইজিপিকে আসামি করা হয়। সে তার কনস্টেবলকে কি শিখেছে? পরে আইজিপিকে নিয়ে আসে, আইজিপি আদালতে যাই করে আর যায় না, আদালত অবমাননা মামলা। এবং অদ্ভুত ব্যাপার, বিএনপি ক্ষমতায় থাকতে সেই বিএনপির আইজিপির চাকরি চলে যায়, ঠিক আছে, আদালত অবমাননা দেয়। তাহলে বুঝছেন তো বিচারপতির একজন কি ক্ষমতা। আর সে জায়গায় আজকে সেই বিচারপতি তাকে অনেকটা গরু চোরাদের যেভাবে বেঁধে নেয় ওইভাবে বেঁধে নিয়ে গেল। নিয়ে আমরা দেখলাম তার আগে তার 50-60 লাখ টাকা ছিল, পাসপোর্ট ছিল, এগুলো কেড়ে গলা চেপে মেরে পিটিয়ে নিয়ে নিছে এই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছ থেকে। এটা পুলিশের ফোর্স নেয় নাই, কারা যেন তাকে হয়তো সীমান্ত পার করার কথা বলে টাকা নিয়ে নিছে। বুঝতে পারছেন তো কেন নিয়ে নিছে? সীমান্ত পারের কথা বলে 50-60 লাখ টাকা। কত নিছে? 50 থেকে 60 লাখ টাকা। আরে বাবা, এই টাকা হলো তো আপনি এয়ারপোর্টে পার হয়ে যেতে পারতেন, এয়ারপোর্টে ঘুষ দিলে তো যেত। কথার কথা আর কি, যেতে দিত কিনা জানি না। যাই হোক, বড় লোকেদের কি সমস্যা জানেন? যারা টপ লেভেলের, যেমন সালমান রহমান, আনিসুল হক, বিচারপতি মানিক, এদের সাথে কিন্তু গরিব মানুষের পরিচয় নেই, আম জনতার পরিচয় নেই। একেবারে
রুট লেভেলের মানে সাধারণ মানুষের সাথে তাদের পরিচয় নেই, তাই তারা পালাতে পারেন না বা পালিয়ে রক্ষা পাবেন না। কারণ তারা যখন ক্ষমতায় ছিলেন বা যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতা উপভোগ করেছেন বা ভোগ করেছেন, তারা মনে করতেন যে ক্ষুধার পরেই তারা, বা কোনো কোনো সময় তারা নিজেদের ক্ষুধার চেয়েও বড় কিছু মনে করে, আমরা তা জানি। ধনীরা এবং ক্ষমতাবানেরা যতক্ষণ বিপদে না পড়ে ততক্ষণ কিন্তু তারা অনেক সময় ক্ষুধার চেয়ে নিজেরে বা ভগবানের চেয়ে নিজেরে বেশি ক্ষমতাবান মনে করে। আর সাধারণ দেখবেন বড় বড় রাজনৈতিক নেতারা, তাদের সাথে কিন্তু সুইপার থেকে শুরু করে সুপারস্টার সবারই খাতি থাকে, এবং তারা জানে, এবং তারা যখন এইভাবে চলে যাচ্ছে কোন চলে যায়, তখন কিন্তু তাদের ধরে খুঁজে পাওয়া যায় না, কারণ তাদের সাথে সব পেশার মানুষের পরিচয় থাকে, তাই আপনি তাকে খুঁজে পাবেন না। কিন্তু শুধুই যদি ধনী থাকেন, আপনার লেভেল ওটাই থাকবে, আপনাকে কোনোদিনই ধনীরা আপনাকে বিপদে জায়গা দিবে না, এটা বহুবার প্রমাণিত হয়েছে। তো এই কারণে শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের একটি জঙ্গলে মাটিতে কলা পাতা বিছিয়ে শুয়ে থাকতে হয়েছিল। তার বিরুদ্ধে জামাতিদের খুব কড়া অভিযোগ। সবচেয়ে মজার বিষয়, কয়েক বছর আগে টিভিতে তিনি জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলেছিলেন, সমালোচনা করেছিলেন, বলেছেন জিয়া মুক্তিযোদ্ধা না, জিয়া রাজাকার। এই কথা বলার জন্য মামলা হয়েছে সেদিন। মানে আজকে তারা ধরছে, আজকে মামলা হয়েছে। কি মামলা? সেই 1 বছর 2 বছর আগের মামলা এখন রুজু হয়েছে। বুঝতে পারছেন তো? ক্ষমতা যখন থাকে তখন বড় বড় ক্রাইম করলেও পুলিশ কোনোদিন আপনাকে ধরবে না, বড় বড় ক্রাইম করলেও আদালতে আপনাকে সমন জারি করবে না। আর দেখেন, সিম্পল একটা মামলা, জিয়াকে রাজাকার বলছে, এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে রাজাকার বলছে। জিয়াউর রহমানকে বলছে যে অনুপ্রবেশকারী মুক্তিযোদ্ধা, এর কারণে মামলা, সেই মামলায় অ্যারেস্ট হয়েছে। বিএনপি কিন্তু পাওয়ার আসে নাই, পাওয়ার আসার আগেই, মানে আনঅফিসিয়ালি তারাই ক্ষমতায়, বিএনপি ক্ষমতায়, আনঅফিসিয়ালি বিএনপির জামাত ক্ষমতায়, কিন্তু বিএনপি কাগজপত্রে পাওয়ারে আসার আগেই বিচারপতি মানিক চৌধুরীর মামলা হয়ে গেছে। জিয়াকে অপমান করছে। বুঝতে পারছেন তো? ফলাফলে একই। যেমন আপনি ক্ষমতায় থাকতে বঙ্গবন্ধু নামক সমালোচনা করতে পারতেন না, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আপনি শেখ হাসিনার সমালোচনা করতে পারতেন না। আর এইবার বিএনপি ক্ষমতায় আসে নাই, তার আগেই মামলা। আচ্ছা, জিয়ার রাজাকার বলছে, একজন বিচারপতি কোমরের রশি বেঁধে নিতে হবে, অন্তত কোমরের রশি বাঁধতে দরকার নেই। আচ্ছা, বুঝলাম জিয়া রাজাকার না, মামলা হলো, মামলা করেন, কোর্টে নিয়ে যান। একজন বিচারপতির যদি হাতে পায়ে রশি লাগাই নিয়ে যায়, তাহলে আমাদের মতো মানুষের কি অবস্থা হবে একবার চিন্তা করতে পারছেন? সাকিবের নামে মামলা হয়ে গেছে। সাকিব একজন খেলোয়াড়, সে গেছে মার্ডার করতে। এগুলো করে আরো মূলত এই সরকার সমালোচিত হবে। আর এই বিচারপতিকে রশি দিয়ে নিয়েছে, এটা আদালত অত সহজভাবে নিবে না। যদিও তারা প্রতিদ্বন্দ্বী, তার অনেক প্রতিদ্বন্দ্বী আছে তার কোর্টে, বা এখন জামাতিরা সাহেবের কঠিন শাস্তি হোক। কারণ যারা এই রাজাকার আলবদরদের ফাঁসি দিছে বা আন্দোলন করছে, ঠিক আছে, যারা বিচার আচার করছে এবং যারা আন্দোলনে সক্রিয় ছিল, তাদেরকে তারা ছাড়বে না কোনো অবস্থাতে না। হয় তারা মব লিঞ্চিং করবে, না হয় আইন আদালতের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে এদের ঝোলাবে বা ফাঁসি দিবে বা জেল দিবে, এইভাবে এটা করতেই থাকবে তারা। এবং এই মামলার আসামি বানিয়েছে কাকে জানেন? সাবেক মন্ত্রী এবং এমপি হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। ওই একই মামলা, মানিক শামসুজ্জামান চৌধুরী মানিক, বিচারপতি মানিকের যে মামলাটা আবারও বলি, জিয়ার সমালোচনা করছে। কি সমালোচনা? বলছে যে যুদ্ধে অনুপ্রবেশকারী এবং জিয়া রাজাকার ছিল। এই কথা বলার জন্য মামলা হচ্ছে 1 নম্বর আসামি শামসুদ্দিন চৌধুরী মানিক, সেই মামলাতে আসামি ইনু এবং মেনন। আর আমরা ইনু কমরেড নিগৃহীত দেখেছি, তার কাজই ছিল সারাদিন বিএনপির নামে বদনাম, খালেদা জিয়াকে গালাগালি করা, আর তো কোনো তার মন্ত্রণালয়ে তার কোনো কাজ ছিল না। তিনি অনেকটা খালেদা জিয়া মন্ত্রণালয়, তার পত্রিকাগুলো পড়ে দেখেন, তখন লেখা থাকবে বিষয়টা এরকম যে তিনি খালেদা জিয়া বিষয়ক মন্ত্রী, তাই তাই গালাগালি করতে হবে, এরকম একটা অবস্থান ছিল। যাই হোক, এটাই ক্ষমতার নিয়ম। ক্ষমতা থেকে চলে গেলে মানে ঠুনকো বিষয় আপনাকে জেল খাটাতে পারবে। আবার যখন ক্ষমতায় থাকবেন তখন আপনি যত বড় ক্রাইম করেন আপনার কাছে পুলিশ যাবে না। আমরা দেখেছি খোদ বিরোধী দলের এমপির পুত্র তার স্ত্রীকে মেরে ফেলেছে, মেডিকেল টেস্টে আসছে গুলি আসছে পেটে, বাস্তবে আসছে পেটে প্রথম পোস্টমর্টম রিপোর্টে, দ্বিতীয় রিপোর্টে আবার আসছে পিঠে গুলি লাগছে। এরকম হয়ে যায়। একটা বিরোধী দলের কথা বলছি,
সম্ভবত ফিরিজ রশিদের সন্তান এই কাজ করছিল, ঠিক আছে। তার সন্তান, তার পোলার বউ, তার পোলার পর গুলি করে মেরে ফেলছে তার ছেলে। পরে দেখছি আমরা মেডিকেল পোস্টমর্টম রিপোর্ট উল্টে গেছে। তেমনি এটা হলো বিরোধী দল, তাহলে সরকারি দল হলে কি হবে পর্যন্ত। কিন্তু যখন পতন ঘটে তখন দেখেন, আপনি কি খেয়াল করছেন, এই যে এত কিছু ঘটতেছে, আমলারা কিন্তু অ্যারেস্ট হচ্ছে না, অথচ আমলারা কিন্তু আসল নাটের গরু। তারা কিন্তু তলারটাও খেয়েছে, উপরেরটাও খেয়েছে, তাদের কিন্তু অ্যারেস্ট করা হয় না। বরং যে সমস্ত আমলাদের 2-4 জন একটা অ্যারেস্ট করা হয়েছিল, তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। এখন দেখেন জামাতের বড় বড় ক্রিমিনাল, সাজাপ্রাপ্ত আসামি, কোর্ট নাই, কিছু নেই, জেলখানা থেকে চলে আসতেছে। কোন কাগজে আসলো, কিভাবে আসলো, কিচ্ছু না, এমনি বেরোয় আসতেছে। আর ক্রিমিনাল খুনি নাসির নাকি কি যেন আমার বেরোয় আসছে, বড় বড় মোস্ট ওয়ান্টেড যারা শিবিরে, তারা ফেরত চলে আসছে জেলখানা থেকে, সরাসরি একদিন পরেই জেলখানাতে চলে আসছে। অথচ একজন বিচারপতি, তার মামলা হয়ই নেই, সবে তাকে অ্যারেস্ট করার পর মামলা হয়েছে জিয়ার সমালোচনা করার জন্য। এ হচ্ছে আমাদের মিডিয়া, এই হচ্ছে আমাদের প্রশাসন, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমাদের দেশে যদি সবাই গণতন্ত্রকে কবর না দিয়ে, অবশ্য আমাদের দেশের রাজনৈতিক নেতাদের চরিত্রটা খুব বৈচিত্র্যময়, মানে যতক্ষণ সে বিরোধী দলে না যায় ততক্ষণ তিনি গণতন্ত্রের মর্যাদা বোঝেন না, তিনি প্রয়োজনীয় মনে করেন না যে দেশে যে গণতন্ত্র দরকার। যারা ক্ষমতায় থাকে, যখন ক্ষমতায় থাকে, যেমন এখন আপনি বিএনপিদের গণতন্ত্র বুঝাইতে পারবেন না, কিন্তু তারা 5 তারিখের আগের দিন পর্যন্ত গণতন্ত্রের কাঙ্গালি ছিল। এই 17 বছর যাবৎ টানা 5 আগস্টের আগে, অর্থাৎ 4 আগস্ট পর্যন্ত এরা গণতন্ত্রের কাঙ্গালি ছিল। সেটা বিএনপি হোক, জামাত হোক, মানে বিরোধী দলে যারা ছিল তারা গণতন্ত্রের কাঙ্গাল ছিল। যদি একটু গণতন্ত্র পাইতাম। কিন্তু 5 তারিখ থেকে পাওয়ারে না আইসেই তারা কিন্তু গণতন্ত্রকে এইভাবে টুটি চিপে ধরতেছে। ঠিক আগের গভর্নমেন্ট যা করছে এরা তাই করতেছে। তার প্রমাণ আমি দেখালাম, বিচারপতি মানিককে সীমান্ত থেকে রশি দিয়ে বেঁধে নিয়ে আসতেছে। আপনি দেখছেন তো আপনারা দৃশ্যটা, কলা পাতা শুয়ে আছে, আরেকজন কাকে যেন দেখলাম তারা এইভাবে কলার ধরে আছে, আরেকজন রশি বাঁধা আছে, এইভাবে আমরা দৃশ্যগুলো দেখলাম। ঠিক আজকে যেন আমরা বিচারপতি মানিকের জন্য আফসোস করতেছি, এখন যারা যা করতেছে একসময় হয়তো আমরা বেঁচে থাকলে দেখলে আমরা আফসোস করবো তার জন্য, না হয় যারা পরে দেখবে তারা আফসোস করবে। তারাও তখন বলে হায় 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 রে, এইভাবে নিয়ে যেতেছে। কিন্তু অতীত কি তাকে, যেমন একটা উদাহরণ দেই, তখন বিএনপি পাওয়ারে আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছাত্রলীগের একটা ছেলেকে বেদম মার দিল আমার সামনেই। আমি অনেক চেষ্টা করলাম ফেরানোর জন্য, তারা মারলো না, পারলে আমারও মারে। এমন মারামারি করিস না নিজেদের বাড়ির সামনে, কেতো না, খুব মারলো তাকে। আমি বহু চেষ্টা করছি, তাকে আমি উদ্ধার করতে পারি নাই, তবে চেষ্টা মানে আমার পক্ষে যতটুকু করা সম্ভব করছি। কাকতালীয় বিষয় হলো, তখন সবাই আফসোস করতেছে হায় হায় ছেলেরা মারলো। কাকতালীয়ভাবে একই জায়গায়, একই স্থানে, একই সময়ে 5 বছর পরে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আমার বন্ধুকে ধরছে, আমারও বন্ধুকেও আবার সে বেদম মার। এবার আমি ফেরাইতে গেছি, আমার কি বলছে জানেন, ফরিদ ভাই থামেন, পাইছি আজকে আপনারে, ওই দিনও কিন্তু আপনি ছিলেন, আজকেও আপনি আছেন, চুপ করে দাঁড়ায় থাকেন। আমাকে কিন্তু মেরে হাসপাতালে যাইতে দেয় নাই, আপনার বন্ধুকে মারলে আমি অন্তত হাসপাতালে যাইতে দিব পিটাইলে। কি বুঝলেন? এই হচ্ছে আমাদের গণতন্ত্রের নমুনা। যতক্ষণ বিরোধী দলে থাকবেন, একদল আপনাকে এমন মারবে যে আপনাকে হাসপাতাল নসিব হবে না, মারবে এবং হাসপাতালে যেতে দিবে না। পরের বার হয়তো একজন এসে আপনাকে মারলে বলবে যে অন্তত হসপিটালে যাইতে দিব। এই হচ্ছে আমাদের বাংলাদেশের ডেমোক্রেসি, এ হচ্ছে আমাদের বাংলাদেশের একদল ফ্যাসিস্ট আরেকদল ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে, বরাবরই একই কেস। আসলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বিরোধী দলে থাকা উচিত, তাহলে তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে, এর আগে না। এই বাংলাদেশের কোনো দল সরকারি দলে থাকলে গণতন্ত্রের কোনো গুরুত্ব নেই তাদের কাছে। গণতন্ত্র যে একটা অনুশীলনের ব্যাপার, চর্চার ব্যাপার, সেটা ঘরে, শিক্ষা প্রতিষ্ঠানে, হাটে মাঠে ঘাটে, রাষ্ট্রে, সমাজে, অফিসে, সব জায়গায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমাদের দেশে এই চিন্তা কোনো রাজনৈতিক দলের নাই, আমরা দেখি না। তার জন্য সবাইকে ভোগ করতে হবে। কিন্তু সবচেয়ে মজার বিষয়, যারা ক্রিমটা বেশি খায় তারা কিন্তু কেউ টের পায় না। যেমন আমলা, আপনি দেখেন কোনো আমলাকে অ্যারেস্ট করতে হয়, ওই যে সচিবালয়ে গেছে কয়দিন দৌড়াদৌড়ি করছে, চলে গেছে, কিন্তু কাউকে কিন্তু অ্যারেস্ট করে নাই, জেলও নেই। আরেকটা তথ্য দিই আপনাদের, এর মধ্যে যোগ করি। সালমান এফ রহমানরা যখন অ্যারেস্ট করলো এবং আনিসুল হক, দেখেন তারা একজন মন্ত্রী,
আরেকজন বাংলাদেশের সেরা ধনীর একজন, টাকা তো তার অভাব নাই, কিন্তু ধরা পড়লো কেন জানেন? ওই যে বলছি, এদের সাধারণ মানুষের সাথে সম্পর্ক নেই। এদের যদি অতি সাধারণ মানুষের সাথে সম্পর্ক থাকতো আপনি জীবনও এদের খুঁজে পেতেন না। আরো মজার বিষয়, দীপমণিকে কিন্তু আদালতে নেওয়ার সময় ঘুষাঘুষি করছে, তাকে মারছে কারণ আইনের লোকগুলি, উকিলগুলি। যতই আপনি বলেন যে গত গত ক্ষমতার ফ্যাসিজমের এটা প্রতিক্রিয়া, এটা আবার উল্টাও হবে, তখন কি হবে? তখন তো আর এটা, তখন কি বলবে? তখন উল্টা বলবে। এখন এরে মারছে, কিন্তু সালমান রহমান রেখে মারে নাই। আমাকে আজকে একজন লোক বলছে, এক ভাই আমার ইমিডিয়েট ছিল, সে বলছে ফরিদ সাহেব একটা জিনিস খেয়াল করছেন, দীপমণিরে কিন্তু আদালতে মারছে সাধারণ উকিলটা বা অন্যান্য আশেপাশের লোক যারা আছে, যারা এন্টি আওয়ামী লীগ বা এন্টি ইন্ডিয়ান, তারা কিন্তু মারছে দীপমণিরে। কিন্তু সালমান রহমান বা আনিসুল হকরে কিন্তু পাবলিক মারে নাই, এমনি করছে, বেজ্জতি করছে, কিন্তু মারে নাই। ইভেন আর আমি যে নিউজ জানি যে এরা পুলিশের সাহসী হয় না আনিসুল হক আর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ আনিসুল হক এবং সালমান রহমানের জিজ্ঞাসাবাদী করার সাহস পায় না। এটাই দুনিয়ার নিয়ম। তবে বিচারপতি মানিককে যেভাবে রশিদে নিয়ে যাওয়া হয়েছে এটা ঠিক হয় নাই, তাকে সাধারণভাবে নিয়ে যাওয়া উচিত ছিল, হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে। যেভাবে দেখেন তাকে শুয়েছিল কীভাবে কলা পাতার উপরে, আমি কিন্তু অবাক হয়ে গেলাম। আমার পরিবার থেকে অনেক সময় হ্যাঁ টাকা বাড়ি করো না, গাড়ি করো না, হ্যান করো না, ত্যান করো না, বাড়ি নাই, ঘর নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কি করবা? দেখতে পারছেন তার টাকা কাজে খাটে নাই। সালমান রহমানের তো বস্তায় বস্তায় টাকা আছে, গোডাউন ভর্তি টাকা, তার টাকা কাজে খাটে নাই। আনিসুল হকেরও খাটে নাই। এমনকি যে মানিক সাহেব বিচারপতি, তার কাছে 50 থেকে 60 লাখ টাকা ছিল, সে সীমান্ত ক্রস করতে পারে না, তাকে মেরে ধরে নিয়েছে। টাকা অনেক সময় বিপজ্জনক হয়ে যায়, বেশি টাকা বিপজ্জনক। তো আমরা দেখি কি ঘটে। তো আমার কেন যেন মনে হয় বাংলাদেশের যারা দল আছে রাজনৈতিক, তারা বিরোধী থাকলে গণতন্ত্রের মর্যাদা এবং প্রয়োজনীয়তা বুঝে, সরকারি দল আসলে বুঝে না। প্রত্যেকবারে এক অভিযোগ করা হয়, আমাকে গতবার এটা করেছে, আমাকে গতবার ওইটা করেছে, আমাকে, মানে প্রত্যেকেই। এরপরে আবার যখন আসবে এরা আবার এসে বলবে আমাকে এটা করেছে। কিন্তু না, এর একটা শেষ হওয়া উচিত। সেটা এখনই শেষ হোক বা ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতা আসলে শেষ হোক, একটা সময় এটা শেষ করতে হবে। শ্রীলঙ্কানরা টানা সম্ভবত কত বছর, কয়েক যুগ, 27 বছর নাকি 21 বছর খেয়াল নেই, যুগ প্রায় 2-3 যুগ তারা নিজেরা গৃহযুদ্ধ করছে। করার পরে কিন্তু তারা শ্রীলঙ্কায় যারা গেছেন তো, তাই না? আপনারা যারা গেছেন তাদের বলতেছি, দেখছেন তো তাদের মধ্যে কিভাবে জাতিগত উপজাতিগতভাবে রেশিও করে নিছে। তারা পরে আপোষ করছে, দীর্ঘদিন যুদ্ধ করছে, করে তারা দেখলো যে না, ফলাফল শূন্য, পরে নিজেরা আপোষ করছে, আপোষ করে এখন চলে। অথচ এই আপোষটা তারা যদি এই মারামারি আগে হইতো, তাহলে শ্রীলঙ্কা আরো ডেভেলপ হইতো, কিন্তু হবে না। কারণ আন্তর্জাতিক রাজনীতি এবং সাম্রাজ্যবাদী চিন্তা চেতনার কিছু ব্যবহার থাকে, ওইখানে তাই ঘটে গেছে, বাংলাদেশেও তাই ঘটতেছে। বাংলাদেশে এখন দুইটা, আওয়ামী লীগ একটা বড় শক্তি, বিএনপি একটা বড় শক্তি, ডিভাইডেড অ্যান্ড রুল করে সাম্রাজ্যবাদীরা গেম খেলবে। তবে দেখছেন তো, ক্ষমতা না থাকলে আইন কিছুই না। ক্ষমতায় না থাকলে একজন বিচারপতি, তার হাতে কলা পাতার মধ্যে শুয়ে আছে আর তার কোমরে দড়ি। ভাবা যায় একজন বিচারপতি যদি কোমরে দড়ি পড়ে, তাহলে আমাদের অবস্থা। আর তিনি বলতেছেন সে ভয় পাচ্ছে, তাকে মারবে। চিন্তা করে দেখছেন কত ভীতি তাদের। কিন্তু এই মানিক সাহেব বিচারপতিদের যদি তাদের বাড়ির কাজের ছেলেদের সাথে ভালো সম্পর্ক থাকতো, কাজের মেয়েদের সাথেও ভালো সম্পর্ক থাকতো, বাড়ির কাজের লোক, আজকে তারা কেউ খুঁজে পেত না, তার ছেলের সীমান্তে যাইতে হইতো না, হয়তো একটা ঘরের মধ্যে সে থাকতে পারতো, কোথাও না কোথাও। ঠিক আছে, সাধারণ মানুষের সাথে পরিচয় থাকলে, যেমন আমি আছি। যাই হোক, মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে, সুসম্পর্ক। সব পেশা শ্রেণীর মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হয়। কারণ সিংহও বিপদে পড়লে মাউসের দরকার পড়ে, মানে ছোট নেংটি ইঁদুরের দরকার আছে। সিংহকে জাল থেকে কে বাঁচাবে? নেংটি ইঁদুর। বড় বড় সিংহ যাবে না ছাড়াইতে। নেংটি ইঁদুরের সাথে সম্পর্ক ভালো থাকলে সিংহ মাঝে মাঝে বেঁচে যায়। কিন্তু আমাদের দেশ কখনোই তা করে না। যখন যে ক্ষমতায় থাকে, যখন যে ধনী থাকে, যখন যে রাজনৈতিক পাওয়ার থাকে, নিজেকে অনেক কিছু মনে করে, বহু কিছু মনে করে যে তার পতন কোনোদিনই হবে না। যাই হোক, তো বিচারপতির শামসুদ, বিচারপতি মানিককে এইভাবে দড়িতে বেঁধে নেওয়া ঠিক হয় নাই। এটা আমাদের দেশের জন্য
অবমাননাকর। এটা আইন শৃঙ্খলা বা আইন আদালতের প্রতি মানুষের নেতিবাচক দৃষ্টি আসবে। তাকে স্বাভাবিকভাবে নিয়ে যাওয়া উচিত ছিল। তারপরে আর দেখছেন তো, ছোট্ট একটাকে জিয়াকে রাজাকার বলছে, তাও এখনো পাওয়ারেই আসেনি। বলছে জিয়াউর রহমান রাজাকার ছিল, তাও 2 বছর আগে বলছে টিভিতে টক শোতে কথা বলার জন্য মামলা। কি অদ্ভুত দেশ! টক শোতে যে কথাটা বলছে ওই কথার জন্য মামলা। এইভাবে বরং আমি অনেক লোককেই চিনি যে আওয়ামী লীগ পাওয়ারে থাকতে শেখ হাসিনাকে গালাগালি দিয়ে ফেসবুকে লিখত, মানে অরিজিনাল আইডি থেকে। কয়জনকে ধরছে? 50টা, 100টা, 200, হাজার হাজার লিখছে। শেখ প্রাইম মিনিস্টার কিনে লিখছে শেখ হাসিনা খেলে। কয়জনকে অ্যারেস্ট করছে? তো এখানে জিয়াকে টক শোতে, টিভির টক শোতে বলছে, সে অভিযোগে মামলা, সাথে মেনন এবং ইনু, কমরেড ইনুকে আসামি করা হয়েছে। সিমটম আসলে আমাদের দেশে হয়েছে কোনো পরিবর্তন আসে নাই, এবং আসার সম্ভাবনাও কম। কারণ মূর্খর দেশে, ওই যে ঠাট্টা করে কে যেন বলে, মূর্খের দেশে বিশ্ববিদ্যালয় মানে না, আসলে কোনোদিন কেউ কয় নাই। জামাতের এটা বানায় বলে রবীন্দ্রনাথ নামে। তো মূর্খের দেশে যে গণতন্ত্র চলে না, তার সর্বশেষ প্রমাণ বাংলাদেশ। আর সবচেয়ে বিস্ময়কর, পৃথিবীতে, যেটা আমি এর আগেও বলেছি, আবার বলি, পৃথিবীতে কোনোদিন মুসলিম কান্ট্রিতে, মুসলিম অধ্যুষিত এলাকায় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারে না। এটা বৈশিষ্ট্য এরকম, মানে এই আরব দর্শন মাথায় ঢুকলে মানুষের গণতান্ত্রিক থাকতে পারে না, পারেই না। আর যদি কোনোখানে পাওয়া যায় 2-1টা মুসলিম দেশ যে না গণতন্ত্র আছে, যদি আপনি বলে পান, সেখানে গিয়ে দেখবেন আরব দর্শনটার এত প্রভাব নাই। এই আরব দর্শন অর্থাৎ মুসলিম দর্শনের প্রভাব যে সমস্ত দেশে বেশি, ওই সমস্ত দেশে গণতন্ত্র হুমকির মুখে, ইনক্লুডিং আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশ। আমাদের দেশেও গণতন্ত্র হুমকির মুখে, তার কারণ এই যে মুসলিম প্রধান দেশ হিসেবে এখানে গণতন্ত্র কখনোই প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না। তবে সমঝোতার মাধ্যমে কীভাবে বেঁচে থাকা যায় সেভাবে আমাদের চিন্তা করতে হবে। তাহলে এইভাবে বাই রোটেশন, কেউ 5 বছর পরে আসবে, কেউ 10 বছর পরে, কেউ আসছে 17 বছর পরে, কেউ আসবো 27 বছর পরে। ওই উমাইয়া আর আব্বাসীদের যেরকম হয়েছে, উমাইয়া এবং আব্বাসীরা মুসলমানেরা, মাইন্ডেড, এরা কিন্তু মুসলমান। উমাইয়া আর আব্বাসীরা পরস্পরের যুদ্ধ চলতো 50 বছর, 100 বছর, 100 বছর ব্যাপী। এই ক্ষমতা ইসলামের পরের কথাই বলতেছে, আগেরটা না। এরা কবর থেকে লাশ তুলে ঝুলায় রাখতো, হাড় কঙ্কাল ঝুলায় রাখতো প্রতিশোধ নেওয়ার জন্য। মাথার খুলি রেখে দিত পেটানোর জন্য, তার উপরে মাথার খুলির উপরে মদের গ্লাস রেখে মদ খেতে। ঘটনা কি? মুসলমান খুলি ভাড়া মদ খেতে। ইসলামের ইতিহাস পড়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। যাই হোক, বিচারপতি মানে কেউ নেওয়া ঠিক হয় নাই। এটা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, পুরো দেশেরই। তিনি যে কলা পাতার ভিতরে শুয়ে আছেন, এটাতেই আমাদের ভাবমূর্তি চলে গেছে। ওই রশি দিতে হবে না হাতে বা কোমরে, অলরেডি ভাবমূর্তি আমাদের নষ্ট হয়ে গেছে। এবং যাবে, কারণ এখন যারা আছে ক্ষমতায়, এরা কেউ একজনও পলিটিক্যাল ম্যান না। এটা আমি বলি নাই, গোলাম মাওলা রনি বলছে, এটা সলিমুল্লাহ স্যার বলছে, ফরহাদ মাজার, লুঙ্গি মাজারা ইঙ্গিতে বুঝাইতে চাইছে যে এরা রাজনীতিক না।